আচ্ছা সো দেখো সলিউশন না করলে চলবে। আমি কর্মপত্র 5 এর 7 নাম্বারটা দেখাচ্ছিলাম। তাহলে দেখো আমাদের প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, রাইট? প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ডিউটা আমাদেরকে বের করতে হবে। এখানে এর মান হচ্ছে কত স্যার? 50,000 না? জি স্যার। এর মান হচ্ছে আমাদের 50,000 ইনটু 1 এখানে মাইনাস, এর মানটা আমার কাছে পিভি লাগছিল। না 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 এখানে দেখো একটু ভালো করে প্রশ্নটা পড়ে তোমাকে বুঝতে হবে যে এটা এর মান নাকি প্রেজেন্ট ভ্যালুর মান। এখানে দেয়া আছে কি দেখো, এখানে বলছে প্রতি বছরের শুরুতে 50,000 টাকা করে, তাহলে 50,000 টাকাটা হচ্ছে প্রতি বছরের শুরুতে। তো 50,000 টাকা প্রতি বছরের শুরু হওয়া মানে কি? 50,000 টাকা তো একবার না, প্রত্যেক বছরের শুরুতে তুমি 50,000 টাকা করে দিতে থাকবা। তাহলে এটা কেমনে প্রেজেন্ট ভ্যালু হয়? এটা তো কিস্তির মান, তাই না? হ্যাঁ স্যার। প্রশ্নটাকে পড়বা, পড়ে ভালো করে অনুধাবন করে তারপর ডিসিশন নিবা। আমি তো তোমাদেরকে বলছি রে বাবা, 60 টু দি পাওয়ার কত বছর? 0.16 ইনটু 1 প্লাস 0.1। এবার করে ফেলেন তো, যারা পারেন নাই তারা করে ফেলেন, তাড়াতাড়ি করেন। আমি 1 মিনিট সময় দিচ্ছি, ক্যালকুলেশনটা করেন, দেখেন তো আনসার কত আসে। আরিয়া স্যার এখানে 16% চক্রবৃদ্ধি সুদ বলে তখন কি হবে, মানে এখন এই যে ডিফারেন্টটা কোথায়? 16% চক্রবৃদ্ধি তো বললাম। 16% চক্রবৃদ্ধি মানে কি? আয়ের মান 16%। আমাকে তো এখানের ও মধ্যে না, দ্বিমাসিক, এমনিতে তো মাসিক, পাক্ষিক বা সাপ্তাহিক কিছু বলে নাই, তাহলে এম এর মান তো আসবে না, শুধুমাত্র আয়ের মান আসবে, এম এর মান আসবে না। যেহেতু বার্ষিক চক্রবৃদ্ধি, না বার্ষিক স্যার, চক্রবৃদ্ধি তো 2,80,327। ঠিক আছে তো, তাই না? 20 জি স্যার। 27, এটাই পারফেক্ট। বাকিদের হইছে? আচ্ছা স্যার, বইয়েতে দশমিকের পর এগুলো লিখে না, আমরা তো লিখি, কিছু হবে না? তোমাকে ফিনান্স বুকে কি লেখে কি লেখে না সেটা আমার জানার বিষয় না, আমি তোমাকে যেটা বলছি সেটাই পারফেক্ট এবং সেটাই তোমাকে লিখতে হবে, ঠিক আছে? ওকে স্যার। যদি কোনো পিএইচডি হোল্ডারও যদি এসে তোমার খাতা কাটে, তোমার খাতায় দাগ বসাইতে পারবে না, এইটুকু গ্যারান্টি আমি দিই, ঠিক আছে? জি স্যার। তবে কোনো স্যার যদি বউয়ের সাথে ঝগড়া করে এসে যদি তোমার খাতা কাটে, হ্যাঁ, তুমি যদি না দেখে কেটে দেয়, সেই জায়গায় আমি গ্যারান্টি দিতে পারবো না। তো উনি যদি না দেখে খাতা কেটে ফেলে, আমি সেই জায়গায় গ্যারান্টি দিতে পারবো না। তবে কোন স্যাররা তো এগুলো করে না, এমনি দুষ্টামি করলাম। তবে বুঝছি। কোন স্যার তোমাকে, আমি যে সিস্টেমটা দেখাচ্ছি এই সিস্টেমে তুমি অঙ্ক করলে কোন স্যার তোমার খাতায় হাত বসাবে শুধুমাত্র নাম্বার দেওয়ার জন্য, কোনো ভুল ধরতে পারবে না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা কর্মপত্র 5 শেষ, আমরা কি নেক্সটে যাব? জি স্যার, যান। চলো কর্মপত্র আমরা 6 আসি, তাহলে কর্মপত্র 6 এর কাকে কোনটা দেখাতে হবে একটু বলো তো। স্যার কর্মপত্র 6 এর 4 নাম্বারটা। 4, আর কারো আর কিছু 4 ছাড়া? না স্যার। ওকে, ভালো করে খেয়াল করো, তুমি আজ থেকে 5 বছর পর একটা বাড়ি কিনবে, তাহলে বাড়িটা কখন কিনবে? 5 বছর পর। 5 5 বছর বছর পর। তাহলে টাকাটা কি আজকে লাগবে না 5 বছর পরে লাগবে? 5 5 বছর বছর পর। পর 5 লাগবে। বছর পরে। যে টাকাটা লাগবে সেটা হচ্ছে ফিউচার ভ্যালু, বুঝা যাচ্ছে? ওই সময় তোমাকে এককালীন হিসাবে পরিশোধ করতে হবে 50 লক্ষ টাকা। দ্যাট মিন্স বাড়ি কেনার জন্য তোমার বাড়ির দাম হচ্ছে 50 লক্ষ টাকা, একসাথে 50 লক্ষ টাকা তোমাকে ওই সময় বাড়ি কেনার জন্য পরিশোধ করতে হবে। দ্যাট মিন্স ফিউচার ভ্যালু হচ্ছে 50 লক্ষ টাকা। দেখো জি আমি স্যার। গল্পটা পড়ছি আর গল্প থেকে যেই আইটেম গুলো বের করছি, কিভাবে চিন্তা করছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা ধরার চেষ্টা করো যে স্যারে কিভাবে চিন্তা করে আইটেম গুলোকে বের করছে। পরীক্ষার হলে তুমি তখন স্যারের ভূমিকা পালন করতে হবে, তুমি আইটেম গুলো বের করতে হবে। হ্যাঁ, আমি আবারও বলি, তুমি টাইম ভ্যালু মানিতে বস হয়ে গেছো, কিন্তু কথা হচ্ছে তাড়াহুড়ো করিও না, আস্তে ধীরে গল্পটা বোঝার চেষ্টা করো। এভাবে গল্প দিয়ে তোমাকে কিন্তু উদ্দীপক দিতে হবে এবং তুমি ওখান থেকে ফাইন্ড আউট করতে হবে এটা কি, তোমাকে বলে দিবে না এটা বর্তমান মূল্য এটা ভবিষ্যৎ মূল্য, এই গল্প তুমি ওখান থেকে বের করে নিতে হবে এটা কি মূল্য সেটা বের করে নিতে হবে। সো দেখো, এই 50 লক্ষ টাকা সঞ্চয়ের জন্য তুমি প্রতি মাসের শেষে
দেখো এম এর মান পেয়ে গেছি প্রতি মাসের শেষ, মানে এম এর মান হচ্ছে 12। শেষে বলছে যে আপনি সাধারণ অ্যানুইটি। দেখো আমি কিন্তু পুরোটা পড়ে নিই, আস্তে আস্তে ধরছি। দেখো তাহলে প্রতি মাসের শেষে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় হিসাবে সমপরিমাণ কিস্তি, তাহলে কিস্তি মানে অ্যানুইটি ক্লিয়ার হয়ে গেল। কিস্তিতে আগামী 5 বছর, তাহলে 5 বছরটা হচ্ছে এন এর মান জমা করতে চাও। সুদের হার হচ্ছে 6%, মানে আয়ের মান দিয়ে দিয়েছে 6%। এবার আসো প্রথম কোশ্চেনটা, প্রতি কিস্তিতে তোমাকে কত টাকা করে ব্যাংকে জমা দিতে হবে, মানে হচ্ছে এর মান বের করতে হবে। তাহলে প্রথমে চলে আসি 4 এর ক। 4 এর কতে আমরা দেখতে পাচ্ছি আমরা ফিউচার ভ্যালু অ্যানুইটি শেষে বলছে না দিতে বলছে, শেষে বলছে না শেষে, শেষে বলছে শেষে। ইকুয়ালস টু a ইনটু 1 প্লাস i টু দি পাওয়ার m আছে তো না, m তো আছে, তাহলে হচ্ছে i বাই m টু দি পাওয়ার n m মাইনাস 1 ডিভাইডেড বাই i আই বাই এম। i বাই m। কারণ কি আছে বুঝতে পারছেন? জি স্যার। স্যার কিন্তু আনসার মিলে না। আচ্ছা আনসার মিলাবো, সমস্যা নেই, না মিলে কোনো সুখ হয়ে যাবে। চলে আসে 50 লক্ষ টাকা, এর মান বের করতে হবে 1 প্লাস i এর মান কত দিয়েছে স্যার? 6%, স্যার 0.06। 0.06। আচ্ছা m এর মান হচ্ছে তাহলে এক মাস বলছে, মানে হচ্ছে 12। 12, n এর মান হচ্ছে 5 বছর, তাহলে হচ্ছে 5 ইনটু 12 মাইনাস 1 ডিভাইডেড বাই 0.06 ডিভাইডেড বাই 12। এদের ঠিক আছে? জি স্যার, এটা তো জি হ্যাঁ। স্যার। চলো চলো ক্যালকুলেশন শুরু করি। সবাই একটু কম্পিউটার হাতে নাও, কম্পিউটার হাতে আছে সবার? জি স্যার। আচ্ছা স্যার। চলো প্রথমে এই কাজটা করব, দেখো এই কাজটা করব, ঠিক আছে? আমি যেভাবে বলি ব্র্যাকেট 1 প্লাস 0.06 ab বাই c। ab বাই c মানে কি? ডিভাইডেড ab বাই c, এরপরে দেখো 12, এরপরে আবার ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দেওয়ার পরে টু দি পাওয়ার দাও, টু দি পাওয়ার দেওয়ার পরে 5 12 60 লিখে ফেলতে পারো, অথবা যদি তুমি 5 ইনটু 12 লিখতে চাও তাহলে আবার ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিয়ে 5 ইনটু 12 আবার ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস টু দিতে হবে। কত আসে দেখো তো স্যার? স্যার 1.348850 এরকম আসে। মাইনাস করবো না এবার 1? আরে বাবা দাঁড়াও না, সবার একই আসছে? স্যার আমার আছে 1.8811। আমার আর তোমার বুঝি না, সবার একই আসবে। আমি এখানের মধ্যে তো মান একটাই লিখছি, তাই না? ক্যালকুলেশনটাও তো দেখাই দিলাম, আমি আবারও বলছি ব্র্যাকেট 1 প্লাস 0.06 ডিভাইডেড বাই লেখার সময় a b বাই c ক্লিক করো। স্যার ভুল হইছে, আমি ভাগ করতে ভুলে গেছি। 1.1614008 লিখতে পারো, আর যদি 5 ইনটু 12 লিখতে চাও তাহলে তোমাকে দুই পাশে ব্র্যাকেট ইউজ করতে হবে। স্যার যদি আমার তুমি এখানে তো বি বাই নাই। বি বাই টাকা কম আছে দিতে আছে, ওই যে এক্স ইনভার্স এর নিচে শিফটের নিচ বরাবর তাকাও। ক্যালকুলেটর হলে সবার আচ্ছা। কাছেই আছে, ভালো করে দেখ। শিফটের নিচ বরাবর তাকাও। পাইছে? স্যার আসছে তো 1.3488501153। হ্যাঁ স্যার এখন ঠিক আছে। আচ্ছা এটা এখন স্ক্রিনে তাহলে এটা শো করছে। এবার তাহলে আমরা যেটা করতে হবে, ওই আনসার থেকে -1টা মাইনাস করতে হবে। তাহলে জাস্ট লেখেন -1, দেখেন স্ক্রিনে লেখা আছে তাহলে আনসার -1 ইকুয়ালস টু জি স্যার। স্যার দিস ইজ 0.3488501152। সবার ঠিকঠাক আছে? এবার তাহলে আমরা নেক্সটে যাই। হ্যাঁ নেক্সটে হচ্ছে তাহলে এই আনসারটা যা আছে সেটাকে আমরা এটা দিয়ে ভাগ করব। দেখেন এটা দিয়ে ভাগ করব, তাহলে যেটা করবেন এখন ভাগ চিহ্ন দেন, ভাগ চিহ্ন দেওয়ার পর অবশ্যই ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট 0.06 ab বাই c 12 ব্র্যাকেট ক্লোজ দিস ইজ ইকুয়ালস টু কত আসে দেখেন তো? স্যার 69.7700। 69.77003051। দ্যাট মিন্স আমার টোটাল এই কাজটা শেষ। এবার আসেন এটাকে ভাগ করব কত দিয়ে? সরি 50 লক্ষকে এটা দিয়ে ভাগ করব, এই অ্যামাউন্টটা দিয়ে ভাগ করব। তাহলে এখন আমাকে কি করতে হবে? 50 লাখ ডিভাইডেড বাই আনসার ক্লিক করতে হবে। তাহলে আগে লেখেন 50 লাখ
ঠিক একই জায়গায় লেখা শুরু করেন 50 লাখ দেন 50 লাখে জি, তিনটা স্যার। তিনটা 6টা শূন্য স্যার 5 এর পরে আসছে 6টা শূন্য ডিভাইডেড বাই একাত- আনসার ইকুয়ালস টু কত আসছে বলেন? ৭১,৬৬৪.০০০৭৬৫ যা আসে এটাই হচ্ছে একদম পারফেক্ট। মিলছে এখন। এখন মিলে গেছে না? জাদু। ঠিক আছে, কোনো সমস্যা নেই। একটা বিষয় হচ্ছে তোমরা নতুন, তোমরা ভুল করবা, এটা স্বাভাবিক। তোমরা বুঝবে স্যার, না, সেটা স্বাভাবিক। আপনার মতো করে তো আমি ফার্স্টের অঙ্কগুলাও করি না, কিন্তু ওগুলা মিলছিল। এখন এটা আপনার মতো ছাড়া করছি আর মিলে নাই। বেয়াদবি করছে তাই। আচ্ছা, এখন বুঝছো ক্যালকুলেশনের সিস্টেমটা বুঝছো? জি। আচ্ছা, আমরা একটু খতে যাই। দেখো, এবার বলছে যদি ত্রৈমাসিক চক্রবৃদ্ধি করা হয়, প্রতি কিস্তিতে তোমাকে কত টাকা করে ব্যাংকে জমা দিতে হবে? ত্রৈমাসিক চক্রবৃদ্ধি মানে আগে ছিল মাসিক চক্রবৃদ্ধি, এখন হয়ে গেল ত্রৈমাসিক চক্রবৃদ্ধি। দ্যাট মিন্স জাস্ট এম এর মানে মানটা চেঞ্জ এম এর মান ৪। এম এর মান এখন 4 হয়ে যাবে। জাস্ট যেখানে 12 লিখছি, যেখানে যেখানে ছিল 12 নায়িকার মান, সেখানে সেখানে এখন নায়িকার মান আমরা কত দিয়ে দিব? 4 দিয়ে দিব। 4। জাস্ট আর সব একই, ক্যালকুলেশন সব একই। করে ফেলেন তো স্যার, কষ্ট করে একটু, সবাই একটু কষ্ট করে করে ফেলেন। ইলমা কি আমাদের সাথে আছে? ইলমা নাই না? মেয়েটা কোথায়? মেয়েটা কি ক্লাস করতেছে না? এই শাহনাজ, শাহনাজ হোমওয়ার্ক জি, দাও স্যার। না কেন? স্টার্ট করছি হোমওয়ার্ক দাও না কেন? ৫১,৯৬৭। শাহনাজ হোমওয়ার্ক দাও না কেন? স্যার আমার থেকে বুঝি নাই। স্মার্টফোন নাই তো তার কারণে। তোমার কাছে বাবা স্মার্টফোন আছে নাকি নাই সেটা তো আমাকে বললে আমি হোমওয়ার্কের বিষয়ে তোমাকে ছাড়তে পারবো না। কিভাবে তুমি দিতে পারো সেটার একটা ফাইন্ড আউট করতে হবে তো, তাই না? এখন জি, তুমি কি স্যার। প্রতিদিন স্যার, হোমওয়ার্ক দেখানোর জন্য কলেজে স্মার্টফোন আসতে ছাড়া পারবে? ক্লাস এটা কি কেমনে? পসিবল? স্যার আমার কাছে ল্যাপটপ আছে, পিসিতে। আমার কাছে ল্যাপটপ আছে, আচ্ছা। পিসি আছে, কিন্তু হয়তো স্মার্টফোনটা নাই আর কি। এখন এখন তুমি যে পারছো, এমনি তুমি হোমওয়ার্কটা কি করছো? শাহনাজ জি স্যার। হোমওয়ার্ক তো করো নাই। এই যে অজুহাতটা দাও, মানে হচ্ছে স্যার আমার ল্যাপটপ ছিল না, আমার ওই মানে হচ্ছে যে স্মার্টফোন নাই, এই অজুহাতগুলো কেন দাও? মানে হচ্ছে আচ্ছা, আমার কাছ থেকে বেঁচে তোমার লাভটা কি বলো তো দেখি? আমার কাছ থেকে মনে করো আমি তোমার কিছু বললাম না, তোমার লাভটা কি? দিন শেষে পরীক্ষাটা তুমি দিবা, দিন শেষে রেজাল্টটা হইলে ওই রেজাল্টটা তো স্যার আমার নামটা ব্রেকেটেও লেখা থাকবে না যে বিজয় স্যারের স্টুডেন্ট। লিখে দিব। আমার আমার সার্টিফিকেটে কি আমার স্যারের নাম লেখা আছে? কিন্তু আমি জানি হয়তো আমার লাইফে কাদের কাদের কন্ট্রিবিউশন ছিল। হয়তোবা তুমি মনে রাখতেও পারো, নাও রাখতে পারো আমার কথাটা, ওটা আই ডোন্ট কেয়ার। কিন্তু বিষয়টা হচ্ছে তোমার রেজাল্টটা তো ভালো করতে হবে, তোমার ফ্যামিলি তো সেটাই চায়, আমিও মন থেকে সেটাই চাই। তো আমাকে স্যার এইসব অজুহাত না দেখিয়ে, হ্যাঁ, একটু মন থেকে পড়াশোনা করো। আমি চাই তোমরা একটু মন থেকে পড়াশোনা করো, জোর জবরদস্তি না যে বিজয় স্যারের ভয়ে আমি ম্যাথ করব, ঠিক আছে, বা বিজয় স্যারের সামনে হিরো হওয়ার জন্য আমি ম্যাথ করব, এই ধরনের কিছু করার দরকার। মানে তোমার কাছে ফিনান্সটা ভালো লাগে, হ্যাঁ, আমি চাই যে সাবজেক্টটাকে তুমি ভালোবাসো, ম্যাথগুলোকে তুমি ভালোবাসো, ওই জন্য ম্যাথগুলো করবা। এগুলোকে নিয়ে রিসার্চ করো, গবেষণা করো, যে স্যার এটা এই যে এইভাবে হচ্ছে, এটার পেছনে আসলে লজিকটা কি। এগুলো নিয়ে স্যার ভালোবাসতে হবে। পড়াশোনাটাকে যতক্ষণ না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তোমার পড়াশোনাটা হবে না। তুমি যে কাজটা করো, এই যে কাজটার মধ্যে যদি মায়া, মহব্বত, ভালোবাসা না থাকে, কখনো এই কাজে তুমি সাকসেস পাবা না। ভালোবাসাটা আনাতে চাচ্ছি। হয়তোবা আমি তোমাদেরকে এইভাবে একটু মজা করে একটু বলার কারণটা হচ্ছে, সত্যি কথা বলতে কি, ফিনান্সটা কাঠখোট্টা একটা সাবজেক্ট, তবে এটাকে আমি চরম পরিমাণে ভালোবাসি। ঠিক আছে, হয় না তুমি সংসার যার সাথে করতেছো, ঠিক আছে, হয়তোবা সে মনে করো মানুষ হিসেবে খুব স্ট্রিক্ট, কিন্তু দিন শেষে এই মানুষটাকে আমি ভালোবাসি।
কারণ তার কিছু ব্যক্তিগত প্রিন্সিপাল, তার কিছু কাজের জন্য, তার কিছু চিন্তা চেতনার জন্য। ঠিক একইভাবে ফিনান্স যতই যা কিছু যেই বলুক, আমি দিন শেষে এই সাবজেক্টটাকে অনেক বেশি ভালোবাসি, কারণ এই সাবজেক্টের মধ্যে আমি ওই ধরনের মজা খুঁজে পাই। তোমাকেও সেটা খুঁজে পাইতে হবে। আমি তোমাকে হেল্প করবো খুঁজে পাওয়ার জন্য, কিন্তু তুমি যদি আমার সাথে না আসো, একাত্মতা পোষণ না করো, তাহলে আমি তোমাকে কিভাবে বলো তো মজাটা দিব? চেষ্টা করো। হ্যাঁ, তোমাদেরকে এত করে বুঝাই এই কারণে যে লাইফটা তোমার, ডিসিশনটা তোমার, জাস্ট আমি তোমাকে হেল্প করব এজ এ টিচার হিসাবে। আমি তোমাকে হেল্প করতে আসছি, তো আমাকে হেল্প করার সুযোগটা একটু দাও। সবাইকে বলছি, যারা কাজ করছো না তাদেরকে একটু বলছি, তোমাদের পার্সোনাল প্রবলেম থাকলে তো আমি তোমাদেরকে অলওয়েজ ওয়েলকাম, যে আমাকে বলো, আমার কাছে টাইম নাও। হ্যাঁ, মানে এতটাও মানে স্ট্রিক্ট মনে করিও না স্যারকে যে স্যার আমার কোনো পার্সোনাল প্রবলেম বুঝবে না। হ্যাঁ, তুমিও তো মানুষ, সো তোমার পার্সোনাল প্রবলেম থাকতেই পারে। আমাকে একটু বললেই তো হলো যে স্যার আমার এই ধরনের সমস্যা, আমি একটু পরে দেই, বা আমি কিভাবে দিতে পারি। এখন এই যে তুমি আমাকে একটা অজুহাত দিচ্ছ, কিন্তু তুমি কাজটা করোই না, তো অজুহাত দিয়ে লাভটা কি? যে স্যার আমি করছি, আপনাকে হয়তো বা শো করতে পারছি না, কিন্তু আমার এই জায়গায় প্রবলেম আছে, এগুলো একটু সলিউশন করে দেন, বাস। ওকে, এগুলো করিও না স্যার। এগুলো কার জন্য করছো, কি জন্য করছো? এই হইছে সেকেন্ডটা? জি স্যার, হয়েছে তো স্যার, স্যার, হয়েছে। করছি। 2,16,228.679 তাহলে আমরা পণ্ডিত হয়ে গেলাম না? জি স্যার। আচ্ছা, চলো চলো, এখন কি ভিতরে কনফিডেন্ট গ্রো হইছে যে আমরা পারবো? এই ধরনের কনফিডেন্ট কাজ করতেছে? জি স্যার। জি স্যার। কঠিন লাগতেছে ম্যাথ গুলো? স্যার Math ম্যাথ গুলো গুলো তো সহজ, থিওরিটা না একটু সহজ, কঠিন থিওরি লাগে। কঠিন, ম্যাথ সহজ। আসলে ফিন্যান্সের কঠিন ম্যাথ হচ্ছে এগুলো, যে ম্যাথ গুলো এখন কি করছি, বলে? এগুলো হচ্ছে ফিন্যান্সের কঠিন ম্যাথ। হ্যাঁ, তাহলে এই ম্যাথ গুলো যেহেতু আমাদের সহজ লাগতেছে, তাহলে বুঝতেই পারো ফিন্যান্সটা কত কঠিন। না। স্যার আচ্ছা, কতগুলো সূত্র কোনটাতে কোনটা বসাবো এরকম করে, মানে সবগুলা ম্যাথ করার পরে আপনি একটা সৃজনশীল দিয়ে। যখন আমরা কম্বাইন করব, হ্যাঁ। তখন আমরা বুঝতে পারবো যে আসলে আমরা ফাইন্ড আউট করতে পারছি কিনা। জি রাইট? স্যার। হ্যাঁ, জি। সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমরা আজকে একটা নতুন বিষয় শিখবো, সেটা হচ্ছে তোমাদের নাইম স্যারের হিংসে হচ্ছে, বুঝছো? নাইম স্যার বলতেছে তাই। কই স্যার তো 2 দিন ধরে আমাদের ক্লাসও নিচ্ছে না, শুধু পরীক্ষার মধ্যে ফেলাই রাখছে। আমাদের সাথে কথাও বলে না স্যার। আচ্ছা চলো, যেটা বলছিলাম, মনে করো তুমি একজন ফাইন্যান্স ম্যানেজার, মানে হচ্ছে সিএফও, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, সস্তা ফাইন্যান্সিয়াল অফিসার একটা কোম্পানি। ওকে, তো সস্তা। ঘটনা হচ্ছে, এখন এই সস্তা ফাইন্যান্সিয়াল অফিসার কোন একটা সাইট ভিজিট করতে গেছে। মনে করো তোমার একটা নির্দিষ্ট, মনে করো আমি ধরলাম 20 লক্ষ টাকা তোমার সোনালী ব্যাংকে জমা আছে, যেখান থেকে তুমি 10 বছর পরে প্রতি বছর তুমি সেখান থেকে মনে করো 10% করে সুদ পাও। এখন এই টাকাটা তুমি অন্য কোথাও ইনভেস্ট করতে চাচ্ছ, তো সেই কারণে তুমি একটা জায়গা দেখতে গেছো। তো জায়গা দেখতে গেছো, আর জায়গার ব্রোকার তোমাকে বলতেছে যে স্যার এই যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আপনি নিতে পারেন। এই জায়গাতে স্যার আগামী 8 বছরে এই জায়গা আপনি, এখানে এই জায়গার দাম হচ্ছে 20 লক্ষ টাকা, আপনি আগামী 8 বছরে এখান থেকে ডবল টাকা পাবেন স্যার, ডবল টাকা। ঠিক আছে, এখন তোমার কাছে ওই জায়গায় ক্যালকুলেশন করার মতো ক্যালকুলেটর বা কাগজ কলম নাই কিছু, তুমি ডিসিশন মেক করতে হবে। তাহলে কিভাবে ডিসিশন মেক করবা? রাইট, এই জিনিসটা আমরা আজকে শিখব, যে তাহলে এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে এই 20 লক্ষ টাকাটা কি জায়গাতে ইনভেস্ট করলে আমি কত পার্সেন্ট করে তাহলে ডবল টাকা হইলে এই মনে করো 10 বছরে, তাহলে আমি এখান থেকে কত পার্সেন্টেজ পাচ্ছি, এখানে বেশি পাচ্ছি, নাকি আমার ব্যাংকে অলরেডি যে টাকাটা আছে সেখান থেকে আমাকে একটা পার্সেন্টেজ দিচ্ছে সেখানে বেশি পাচ্ছি। ব্যাংকেটা তো তোমার কাছে জানা আছে, কিন্তু এখানে এই জমি থেকে তুমি ডবল টাকা পাইছো সেটা বলছে, কিন্তু কত পার্সেন্টেজে বাড়তেছে টাকাটা সেটা তো তোমার জানা নাই। ওই পার্সেন্টেজটা আমরা বের করব। স্যার, সুদের হার বের করব? হ্যাঁ, সুদের হার বের করব। সুদের হার বের করে দেখেন স্যার। এটাকে বলা হচ্ছে রুল 72। হ্যাঁ হ্যাঁ, এটাকে বলছে ফার্স্টে রুল পড়ছি। 72। রুল 72 হচ্ছে যখন তোমাকে দ্বিগুণ বলা থাকবে, আমি আবারও বলছি, যখন তোমাকে দ্বিগুণ বলা থাকবে, তবে দ্বিগুণ ছাড়া 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 10 গুণ কোনোটাই এই সূত্রে পড়বে না। শুধুমাত্র দ্বিগুণটার জন্য এই সূত্র, শুধুমাত্র দ্বিগুণটার জন্য এই সূত্র।
তাহলে এই সূত্রেতে বলা হচ্ছে, আমি কিছুক্ষণ আগে উদাহরণটা বলছি যে স্যার আপনি যদি 20 লক্ষ টাকা ইনভেস্ট করেন, আপনি আগামী 8 বছরে, মনে করেন আগামী 8 বছরে দ্বিগুণ টাকা পাবেন। স্যার এটা সুযোগ ব্যয়ের মধ্যে পড়ছিলাম। হ্যাঁ, তাহলে দেখেন এই জায়গায় স্যার বিষয়টা হচ্ছে, তাহলে স্যার এই যে দ্বিগুণ টাকা পাবেন, তাহলে এখানে আয়ের মান কত? এখানে আয়ের মান বের করার সূত্র হচ্ছে, ভালো করে খেয়াল করেন, এখানে আয়ের মান বের করার সূত্র হচ্ছে রুল 72 এর জন্য এখানে 72 বসবে আর নিচে বসবে n। তাহলে আমার কাছে 72 এর জায়গায় 72 বসালাম, n এর জায়গায় 8 বছর, তাহলে আমি এখানে মধ্যে 8 বসালাম, তাহলে 8 9 72, 9% করে আমি দেখা যাচ্ছে এই যে আমার 20 লক্ষ টাকা ইনভেস্ট করলে 8 বছর পরে সেটা আমার 40 লক্ষ টাকা হচ্ছে না, তাহলে দ্বিগুণ হলে 40 লক্ষ জি টাকা স্যার। হচ্ছে। তাহলে এই যে 40 লক্ষ টাকা হচ্ছে, এই 40 লক্ষ টাকা কত পার্সেন্টেজে হচ্ছে, মানে আমার সুদের হারটা কত? আমি এখানে দেখতে পাচ্ছি সুদের হারটা 9%। ঠিক আছে, তবে আমি বারবার বলছি এই সূত্রটা আমরা শুধুমাত্র দ্বিগুণের ক্ষেত্রে ব্যবহার করব, বাকি কোনো গুণ বললে আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো না। তাহলে স্যার আমাকে যদি 3 গুণ বলে 4 গুণ বলে তখন যদি আমার আয়ের মান বের করতে বলে, আমরা তাহলে কিভাবে বের করব? কেন আমরা আয়ের মান ওই বের যে করা শিখছি না? দেখেছিলেন যে আমাকে হ্যাঁ প্রেজেন্ট ভ্যালু 20 লাখ টাকা দিলো, আমাকে বললো যে 3 গুণ হবে, তো 3 গুণ হলে নিশ্চয়ই 60 লক্ষ টাকা। স্যার এগুলো তো ক্যালকুলেটর লাগবে। হ্যাঁ, ওগুলো করতে গেলে ক্যালকুলেটর লাগবে। আমরা যে আগে আয়ের মান শিখছি, n এর মান শিখছি, রাইট? হ্যাঁ কিন্তু দ্বিগুণের সময় তুমি এই সূত্রটা ব্যবহার করে ইজিলি বের করে নিতে পারো, এবং এই সূত্রটাকে বলা হচ্ছে রুল 72। তবে এখানে একটা বিষয় আছে বলে দিই, সেটা হচ্ছে ফাইন্যান্সের হায়ার এডুকেশন করতে গিয়ে আমি, এবং আমি যত বিদেশি বই পড়াশোনা করছি হায়ার এডুকেশন করতে গিয়ে, আমি কোনো ফরেন বুকে বা আমাদের যে ফাইন্যান্স গুরুদের যে বুকগুলো আছে, বইগুলো আছে, ওই বইয়ের মধ্যে এই বিষয়গুলো নিয়ে তেমন একটা আলোচনা করে নাই। এটা বাঙালিদের মাথা থেকে একটা ধারণা আসছে, এবং এটা না আলোচনা করার পেছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে এই রুলে তুমি যেই রেজাল্টটা পেয়েছো, এই যে 9% যেটা পেয়েছো, আমি বলছি ভালো করে খেয়াল করো, এই যে 9% যেটা পেয়েছো, এখন এই 9%টা তুমি অন্যভাবে বের করতে পারো। এটাকে প্রেজেন্ট ভ্যালু ধরে ফিউচার ভ্যালু তুমি 40 লক্ষ টাকা ধরলা, এবার তুমি n এর মান যদি 8 বছর ধরো, i এর মান তুমি নরমালি বের করতে পারবা না, ওই সূত্রে আগের সূত্রে বের করতে পারবা না। হ্যাঁ স্যার জি পারবো। স্যার। কথা হচ্ছে যে ওখানে যে i এর মানটা আসবে সেটা নিশ্চয়ই 9 আসবে না। ও স্যার ঘটনা কি হইল স্যার? এখানে বললেন আপনি 9 আসবে, ওখানে করলে আবার 9 আসতেছে না, তাহলে স্যার কোনটা সঠিক? বলা হচ্ছে এই যে আমরা আগে যে i এর মানটা শিখছিলাম, ক্যালকুলেশন করে ক্যালকুলেটর লাগতো আমাদের, জি স্যার। ওখানে যেটা শিখছি ওটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট, কারেক্ট। আচ্ছা এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট, ওটা কারেক্ট, ওটাই পারফেক্ট। আর এটা হচ্ছে এটা মানে হচ্ছে ধারণা করে বের করা। মানে একটা, এখন কথা হচ্ছে তুমি যদি এইভাবে রেজাল্টটা বের করো, দেখবা হয়তো বা তোমার রেজাল্টটা 8.95 আসতেছে, অথবা 9.05, অথবা 9.07, মানে এটা আশেপাশে একটা রেজাল্ট আসতেছে, আশেপাশে একটা রেজাল্ট আসতেছে। কোনটা? নরমালি যখন তুমি ক্যালকুলেশন করে করবে, ঠিক আছে? আর দ্যাট মিন্স এটার আশেপাশে রেজাল্ট আসছে। দ্যাট মিন্স কি? দ্যাট মিন্স কারেক্টের আশেপাশে থাকতেছে, যাতে তুমি যে কোনো জায়গায় দ্রুত সিদ্ধান্তটা নিয়ে নিতে পারো। মানে 9%, তো 9% এর আশেপাশে একটা আয়ের মান হবে এখানে, এটা বুঝে নিচ্ছ, ঠিক আছে? তবে তোমাকে পরীক্ষার ফলে যদি দ্বিগুণ বলে, উদ্দীপকে যদি দ্বিগুণ কথাটা লেখা থাকে, তাহলে তুমি রুল 72 ব্যবহার করতে পারবা, এটা স্বীকৃত। এমন মনে করে না স্যার বলছে এটাই পারফেক্ট, এটা একটু ইমপারফেক্ট, ওই জন্য আমি এটা ব্যবহার করবো না, না, বিষয়টা তা না। আমি বলছি কি ইমপারফেক্ট বলছি এই কারণে যে এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট, ওটা হচ্ছে একদম পারফেকশন আছে ওটা, মানে এখানে যা বেরিয়েছে একদম টু দা পয়েন্ট সেটাই আনসার, আর এখানে হচ্ছে আশেপাশে একটা আনসার আসে। এই যে 9% অ্যাকুরেট আনসার মনে করো 8.95 আমি ধরলাম, কিন্তু এটার আশেপাশে কিন্তু 9 আছে, সো এই ধরনের একটা রেজাল্ট আসছে। বিষয়টা জাস্ট আর কিছুই, তবে দুইটা কিন্তু স্বীকৃত আমাদের ইন্টারের পড়াশোনার জন্য, ঠিক আছে? এই গেল এটা। এবার আসো নেক্সট ডিসকাশন আসি। এই সূত্রটা ব্যবহার করে আমরা n এর মানও বের করতে পারি। যদি আমাকে i এর মান দিয়ে দেয়, তাহলে আমি n এর মান বের করার সময় এবার আমি রুল 72 কে i দিয়ে ভাগ করব। মনে করো আমাকে বললো 8 বছর না বলে আমাকে 9% বলে দিল, তাহলে আমি জাস্ট হচ্ছে এখানের মধ্যে
72 কে 9 দিয়ে ভাগ করে 8 বছর বের করে নিতে হবে। স্যার 9 দিয়ে কেন ভাগ করব? 0.09 হবে না? এখানের মধ্যে লাগবে না সেটা, এখানের মধ্যে ডাইরেক্ট তুমি পার্সেন্টেজটা আনতে পারো, আচ্ছা এখানে ডাইরেক্ট পার্সেন্টেজটা বসাতে পারো। ঠিক আছে? জি স্যার বুঝছি। কারো কোনো প্রশ্ন আছে এই জায়গায়? আমি তাহলে নেক্সটে যাচ্ছি। হ্যাঁ, তোমাদের পারফরম্যান্স কিন্তু আগের চেয়েও অনেক গুণ বেড়েছে, অনেক ভালো। ঠিক আছে, আই এম স্যাটিসফাইড। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইছিলাম আরো কালকে। আমি স্যাটিসফাইড, তোমরা চমৎকার পড়াশোনা করছো, তোমাদের কার্যক্রম ভালো। তবে একটা বিষয় হচ্ছে তোমাদের ক্লাস পারফরম্যান্স যথেষ্ট ভালো। হ্যাঁ, আই এম স্যাটিসফাইড, কিন্তু হোমওয়ার্ক পারফেকশন কিন্তু আসে না, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো। ঠিক আছে অরিন? মানে তোমাদের স্যার আমরা যারা homework- রেগুলার ক্লাস করতেছি তারা দিচ্ছি, আর বাকিরা তো মানে যারা সে কয়েকদিন আসে না। হ্যাঁ ওইটা ওদের ব্যাপার, আমি বুঝতে আমরা পারছি, বলছি। আমি বুঝতে পারছি তোমার কিছু করার নাই বা তোমাদের বাকিদের কিছু করার নাই, বাট সবার উদ্দেশ্যেই বলছি। হ্যাঁ, নিজেকে আসলে সাকসেসের কোনো সীমা নাই যে আমি সাকসেসফুল, এটা বলার কোনো মানে নাই। সাকসেসটা হচ্ছে একটা জার্নি। হ্যাঁ, মানে ভালোর কোনো সীমা নাই। হ্যাঁ, তবে ভালোটা ধরে রাখতে হবে, এটা হচ্ছে বড় বিষয়। এবং নিজেকে প্রতিদিন প্রতি মুহূর্তে আপগ্রেড করতে হবে, ডে বাই ডে আপগ্রেড করতে হবে। স্যার আরো ভালো হইতে বলছিলাম হবে। না আমরা এখনো ফ্রি হই নাই, ফ্রি হইলে আমাদের রেসপন্স দেখবেন বেড়ে যাবে। এই যে ফ্রি হইছি এখন রেসপন্স বেড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। এরপর তাহলে আমরা এবার একটু 69 এ আসি। আমাদের আরেকটা রুল আছে, সেটা হচ্ছে রুল 69। রুল 69 টা হচ্ছে এতক্ষণ আমরা যে দ্বিগুণের কথা বলছি, ওই দ্বিগুণটা যদি সুদের হার যদি বার্ষিক ভিত্তিতে হয় তাহলে তুমি রুল 72 ব্যবহার করবে। আর যদি তোমাকে অর্ধবার্ষিক বলে তাহলে তুমি রুল 69 ব্যবহার করবে। রুল 69 এ তাহলে কি হয় স্যার? তাহলে রুল 69 এ আই এর মান বের করার সূত্র হচ্ছে এখানে আলাদাভাবে একটা 0.35 আসে প্লাস 69 ডিভাইডেড বাই n। এই 0.35 টা হচ্ছে সূত্রের 0.35, এটার কোনো এক্সপ্লেনেশন নাই। ঠিক আছে, এটার কোনো এক্সপ্লেনেশন নাই, এটা হচ্ছে সূত্রের 0.35। এখানে যেহেতু রুল 79, সো এখানে 69 বসাবো। আর আমাকে n এর মান দেয়া থাকলে আমি i এর মান বের করতে পারবো, আর যদি i এর মান দেয়া থাকে তাহলে আমরা n এর মান বের করতে পারবো। স্যার এখানে অর্ধবার্ষিকের মান আসবে না? না মানে আসলে তোমাকে যদি বলা হয় অর্ধবার্ষিক, তখন তুমি এই সূত্র ব্যবহার করলে এই কাজটা করতে পারবে। আর কিছু না। কোনো স্যার এই দুইটা মানে না আমাদেরকে মানে করতে হবে শর্ত। যে দ্বিগুণ বললে রুল 72 আর অর্ধবার্ষিক বললে রুল 69 এরকম না, করে ইউজ করতে হবে। দুইটার ক্ষেত্রেই দ্বিগুণ। 69 ও দ্বিগুণের ক্ষেত্রে ব্যবহার করতে হবে, 72 ও কিন্তু দ্বিগুণের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। কিন্তু 72 আমরা হচ্ছে কিভাবে যদি সুদের হারটা বার্ষিক ভিত্তিতে বলে তখন হচ্ছে 72, আর যদি মানে অর্ধবার্ষিক কিস্তিতে হলে হ্যাঁ, অর্ধ কিস্তিতে বলতে তোমাকে ওখানে বলে দিবে মানে যে দুইবারে সুদের আর হার কি। যদি অর্ধবার্ষিকী ভিত্তিতে এত % হয়, হ্যাঁ, তখন তোমার এখানের মধ্যে n এর মান কত, তখন তুমি এটা স্যার ব্যবহার করবে। আপনি একটা বলতেছেন প্রতি বছর, আরেকটা বলতেছেন মানে 6 মাস পর পর। হ্যাঁ তবে এখানে কোনো m এর মানের কোনো কাজ নাই। ঠিক আছে, আচ্ছা জি স্যার বুঝছি। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার অর্ধবার্ষিক জি তো স্যার। এরকম অন্য অঙ্কেও বলতে পারেন না, একটা উদ্দীপকের মধ্যে দুইটা অঙ্ক থাকে না, গয়ের জন্য একটা ঘয়ের জন্য একটা। হ্যাঁ এখন কোনটাতে বুঝবো যে শুধু মানে এটা এই সূত্র দিয়ে করতে হবে? ওরে বাবা, তোমাকে বলে দিয়ে যদি অর্ধবার্ষিকী বলে দেয়, দ্বিগুণের ক্ষেত্রে যদি অর্ধবার্ষিকী বলে দেয়, হ্যাঁ, মানে যে সুদের হারটা বলবে সেটা যদি অর্ধবার্ষিকী বলে, তখন তুমি রুল 69 এ যাবা। আর যদি তোমাকে কিছু না বলে অথবা বার্ষিক বলে দেয়, তখন দ্বিগুণের ক্ষেত্রে তাও 722 তখন তুমি 72 তে যাবা। হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে, একটা কার্যপত্র তোমরা করবা তাহলে। হ্যাঁ, কার্যপত্রটা হচ্ছে এখানের মধ্যে 197 পেজের কর্মপত্র 11। আমাদের অধ্যায়টা কিন্তু শেষ, আজকে আমরা শেষ করে ফেললাম এই কঠিন অধ্যায়টা। স্যার আল্লাহর ঠিক আছে, রহমত। ইসমা কোথেকে আসছে? ইসমা এতক্ষণ স্যার পরে এই আমাদের সাথে খুশিতে মিলাদ দেন। হ্যাঁ মিলাদ দিব, জিলাপি খাওয়াবো। হ্যাঁ স্যার পার্টি করছে কালকে।
স্যার এই কিসের পার্টি করছেন? না 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 না, মিথ্যা কথা। আর স্যারের মিথ্যা birthday কথা কখন? বলবেন, ওর কাছে সবই আছে, নিউজ আছে হ্যাঁ? কলেজের। স্যার আপনার বার্থডে ইফতিবির কখন? বাটন আমার কোনো বার্থডে নাই। স্যার আছে বার্থডে স্যার নাকি বোঝা আপনার যায় ভাই? ইফতিবি পড়াতে আসি, স্বাভাবিক। পড়াতে আসি। স্যার ট্রিট দিবে আমাদেরকে বার্থডে। এই ইম্মা, হোমওয়ার্ক দাও না, আবার কথা বলে, এতক্ষণ পরে আসছে মাইয়াটা। কোথেকে আসছে এতক্ষণ পরে? দেখে স্যার এখানে তো ছিলাম, আমি তো ক্লাস করতেছি। এমন মাইকটা দিব আমি ধরে। ইলমা আচ্ছা এতক্ষণ বোবা আচ্ছা, হয়েছিল। আরো কিছু কাজ আছে, এই আরো কিছু কাজ আছে, আসো। এটা কাজ করো।